সুখদেবপুরের অর্ধেক মানুষ মাছ ধরায় গিয়াছে। মোড়ল গিয়াছে একটা শুকনা বিল লইয়া বাসুদেবপুরের লোকেদের সঙ্গে পুরনো একটা বিবাদ মিটাইতে। সুখদেবপুরের নারীরা আসিয়া খলার নারীদের সাথে মিশিল, পুরুষেরাও আসিল ঘরের দরজা বন্ধ করিয়া। পুরুষেরা কতক্ষণ রং মাখামাখি করিয়া শ্রান্ত দেহে চাটাইয়ের উপর বসিয়াছে, এদিকে মেয়েরা রং মাখামাখির পালা চলিতেছে, এদিকে পুরুষদের হোলি গান শুরু হইয়াছে। একজনকে সাজাইয়াছে হোলির রাজা, তার গলায় কলা গাছের খোলার মালা, মাথায় কলা পাতার টোপর, পরনে ছেঁড়া ধুতি, গায়ে ছেঁড়া ফতুয়া। মাঝে মাঝে উঠিয়া কোমর বাঁকাইয়া নাচে, আবার বসিয়া বিরাম নেয়। বুড়া মানুষ। বহুদিন পরে আনন্দের আমেজ পাইয়া তিলকের এইরূপ হোলির রাজা হইবার ইচ্ছা করিতেছিল। কিশোরের কানে কানে বলাতে উত্তর পাইল, আমরা বিদেশি মানুষ, সভ্য হইয়া বৈশা থাকাই ভালো, নাচানাচি করলে তারা পাগল মনে করব। কিন্তু তিলক দমিবার লোক নয়, সে প্রতীক্ষা করিয়া থাকিল। গানের সম যখন চড়িবে, ঝুমুরের তাল উঠিবে, তখন সে কোনো দিকে না চাহিয়া আসরের মাঝখানে দাঁড়াইয়া নাচিবে। একবার কোনো রকমে উঠিয়া কয়েক পাক নাচিতে পারিলে লজ্জা ভাঙিয়া যায়, কোনো অসুবিধে হয় না। গায়কেরা দুই দলে পৃথক হইয়া গান জুড়িল, রাধার দল আর কৃষ্ণের দল। রাধার দল ভদ্রভাবে গান তুলিল, সুখ বসন্তকালে ডেকো নারে, অরে কোকিল বলি তোমারে, বিরোহিনীর বিনে কান্ত হৃদাগ্নি হয় জ্বলন্ত, জ্বলে গেলে দ্বিগুণ জলে হয় না রে শান্ত, সে যে তজে অলি কুসুম কলি, রইল কি ভুলে। কৃষ্ণের দল সুর চড়াইল, বসন্তকালে এলো রে মদন, ঘরে আমার রয়না মন, বিদেশে যাহার পতি, সেই নারীর কিবা গতি, কতবার থাকিবে নারী বুকে দিয়া বসন। রাধার দল তখনও ধৈর্য ঠিক রাখিয়া গাহিল, বনে বনে পুষ্প ফুটে, মধুর লোভে অলি জুটে, কতই কথা মনে মনে উঠে সই, ব্যথা কার কাছে বা কই। দারুণ বসন্তকাল গো, নানা বৃক্ষে মেলে ডাল গো, প্রবাস করে চিরকাল সে এলো কই, বসিয়া তরুর শাখে কুহু কুহু কোকিল ডাকে, আরে সখী রে। কৃষ্ণের দল এবার অসভ্য হইয়া উঠিল, আজু শুন ব্রজনারী, রাজকুমারী তোমার যৌবনে করিব আইন জারি, হস্তে নিয়ে ধরে নিয়ে যাব, হৃৎকমলে বসাইব, রঙ্গিনী আইলো, হস্তে ধরে নিয়ে যাব, হৃৎকমলে বসাইব, বসন তুলিয়া মারিব ওই লাল পিচকারি। রাধার দল এই গানের কি উত্তর দেবে ভাবিতেছে, এমন সময় মেয়েদের তরফ থেকে আপত্তি আসিল, পুরুষদের গান এইখানেই শেষ হোক, দুপুর গড়াইয়া গিয়াছে, এখন মেয়েদের গান আরম্ভ করিতে হইবে। রসালো প্রসঙ্গ পাইয়া তিলক মনে মনে উল্লসিত হইয়া উঠিয়াছিল, ভাবিয়াছিল রাধার দল কৃষ্ণপক্ষকে কড়া একটা উত্তর দিয়া আরো চেতাইবে, তারপর কৃষ্ণপক্ষের মুখ দিয়া যাহা বাহির হইবে তাহার সঙ্গে সঙ্গে সে নাচিতে উঠিবে। তার আশাভঙ্গ হইল। দোলমণ্ডলের চারিদিকে খলার ও সুখদেবপুরের মেয়েরা সেদিন একাকার হইয়া গিয়াছে, কারো হাতে একজোড়া রাম করতাল, কারো বা শুধু হাত। একসঙ্গে অনেকগুলি করতাল বাজিয়া উঠিল, ঝা ঝা ঝমঝম, ঝা ঝা ঝমঝম শব্দে আকাশ ফাটিয়াই দিল। তার সঙ্গে অনেকগুলি কাঁখন পরা হাতের মিলিত করতালি, তারপর অনেকগুলি মেয়ের পা একসঙ্গে নাচিয়া উঠিল, অনেকগুলি মেয়ের কণ্ঠ এক সুরে গাহিয়া উঠিল। কিশোরের মন এক অজানা আনন্দ সাগরে ডুবিয়া গেল। দলের ভিতর সেই মেয়েটিকেও দেখা গেল, মার পায়ের দিকে তাকিয়া সেও তালে তালে পাম ফেলিতেছিল। কিশোরের সহিত চোখাচোখি হইয়া সে তাল কাটা পড়িল, পা আর উঠিতে চাহিল না। মা সস্নেহে মুখ ঘুরাইয়া চাহিয়া দেখে মণ্ডলের মধ্যে থাকিয়া মেয়ের পা দুটি স্তব্ধ হইয়া গিয়াছে, আর ঘন ঘন লাজে রাঙা হইয়া উঠিতেছে। কারণ কি না, অদূরে দাঁড়াইয়া কিশোর তাহাকেই দুই চোখের দৃষ্টি দিয়া যেন গ্রাস করিতেছে। মণ্ডলের তালভঙ্গ হইতেছে দেখিয়া মা তাহাকে ঠেলিয়া বাহির করিয়া দিল। মণ্ডল ছাড়া হইয়া সে আরো বিপন্ন বোধ করিল। এইবার সে কি করিতে ভাবিতেছে, এমন সময় এক ভয়ানক কাণ্ড ঘটিল। দমকা হাওয়ার মতো একটা আকস্মিক শব্দে মেয়েদের কণ্ঠপদ স্তব্ধ হইয়া গেল। মৃদু তরঙ্গায়িত তড়াগে যেন সহসা জাগিল ঝঞ্ঝার বিক্ষোভ। সুখদেবপুরের পুরুষ যারা উপস্থিত ছিল চক্ষুর পলকে উঠিয়া মালকোচা মারিয়া রুখিয়া দাঁড়াইল। যে ঘরে লাঠি সোঁটা থাকে সে ঘরে ঢুকিয়া কয়েকজন বিদ্যুতের গতিতে লাঠির তাড়া বাহির করিয়া আনিল। সাজ সাজ রবে খলা তোলপাড় হইয়া উঠিল।
ততক্ষণে বাসুদেবপুরের ওরা ঢুকিয়া পড়িয়াছে। মেয়েদের মধ্যে হুলস্থুল পড়িয়া গেল। আক্রমণকারীদের কয়েকজন লাঠি হাতে মেয়েদের দলে পড়িয়া লাফালাফি করিতেছে। একজন সে বিমূঢ় মেয়ের দিকে আগাইয়া আসিতেছে যেন। এইবার কিশোরের চৈতন্য হইল। সে লাফাইয়া মেয়েদের সামনে আসিয়া দুর্বৃত্তের গতিরোধ করিল। তার লাঠি তখন আকাশে আস্ফালন করিয়া কিশোরের মাথায় পড়ে আর কি। ঠিক সেই মুহূর্তে সুখদেবপুরের একজন বিপুল এক লাঠির ক্ষিপ্ত আঘাত আক্রমণকারীকে ধরাশায়ী করিল। তার হাতের লাঠি লক্ষ্যচ্যুত হইয়া কিশোরের মাথায় না পড়িয়া হাতে পড়িল। মুহূর্ত মধ্যে মুমূর্ষুর হাত হইতে সেই লাঠি ছিনাইয়া লইয়া সে আগাইতে যাইতেছিল। পিছন হইতে টান পড়ায় ফিরিয়া দেখে তার ধুতির খুঁট দুই হাতে মুঠা করিয়া ধরিয়া মেয়েটি মূর্ছা যাইতেছে। তারপর শত শত কণ্ঠের শোরগোলের মধ্যে শত শত লাঠির ঠকাঠক শব্দ হইতে লাগিল। কারো হাত ভাঙিল, পা ভাঙিল, কারো মাথা ফাটিল। আক্রমণকারীদের অনেকেই আর ফিরিয়া গেল না, রক্তাক্ত এখানেই পড়িয়া রহিল। অন্যেরা লাঠি ঘোরাইয়া পিছু হটিতে হটিতে খোলা মাঠে নামিয়া দৌড় দিল। ইহারই পটভূমিকায় কিশোর মূর্ছিতা মেয়েটাকে পাঁজা কোলা করিয়া তুলিয়া ঘন ঘন হাঁকিতে লাগিল, এর মা কই, এর মা কই, জ্বরে অজ্ঞান হইয়া গেছে, জল আনো, পাংখা আনো। মেয়েটির চুলগুলি আলগা হইয়া মাটিতে লুটাইয়া পড়িয়াছে, গলা টান হইয়া মাথাটা এলাইয়া পড়িয়াছে, বুকটা চিতাইয়া এতখানি উঁচু হইয়াছে যে কিশোরের নিঃশ্বাস লাগিয়া বুঝিবা আবরণটুকু খসিয়া যায়। মা এক জায়গায় দাঁড়াইয়া তখন কাঁপিতেছিল। কিশোরের ডাকে সম্বিত পাইয়া ভাড়ার ঘর হইতে তেল জল পাখা আনিয়া দিল। কিশোর তেল জল এক এক করিয়া গায়ের জোরে ঘুঁটিয়া হাতের তালুতে চাপিয়া চাপিয়া মাথায় দিতে মেয়েটি চোখ মেলিয়া চাহিল। আপনার মাইয়া আপনি নেন বলিয়া কিশোর ত্যাগ দেখাইল। কথা কয়টি ঠিক জামাইয়ের মুখের কথার মতো হইয়া মেয়ের মার কানে গিয়া ঝংকার তুলিল। সেই দিন হইতে এক মহাযুদ্ধের সূত্রপাত হইয়া রহিল। বাসুদেবপুরের ওরাও কম নয়, সংখ্যায় তারা বেশি, দাঙ্গাতেও খুব ওস্তাদ। সুখদেবপুরের মালোরাও বিপদে আসিলে পিছু পা হয় না। বিশেষত তাহাদের মোড়লকে ইহারা আটকাইয়া রাখিয়াছে। ঝগড়াটা ছিল অনেক দিন আগের। বিনা রক্তপাতে যাহাতে মীমাংসা হয় তারই চেষ্টা করিতে মোড়ল তাহাদের গ্রামে গিয়াছিল, আর ফিরিয়া আসে নাই। কাজেই সুখদেবপুরের মালোরা স্থির থাকিবে কি করিয়া? একটা মহাপ্রলয়ের আভাস লইয়া প্রহরগুলি অতিক্রান্ত হইতে লাগিল। পুরুষদের প্রস্তুতি আড়ম্বর আর নারীদের আতঙ্কের নিঃশ্বাসে সুখদেবপুরের বাতাস ভারী হইয়া রহিল। প্রতি ঘর হইতে বাহির হইতে লাগিল লাঠির তাড়া, চোখা চোখা মুলিবাসের কাঁদি, এক কেঠে, কোচ, চল প্রভৃতি নানাবিধ সরঞ্জাম। সবকিছু সাজাইয়া গোছাইয়া লইয়া মালোরা একটিমাত্র ইঙ্গিতের অপেক্ষায় প্রস্তুত হইয়া রহিল। কিশোরের মনে একটা অস্বাভাবিক আশা জাগিয়াছে, সেই মেয়েটির সঙ্গে তার বিবাহ হইবে। আশাটা আরো অস্বাভাবিক এই জন্য, সে নিজে কাউকে কিছু বলিতে পারিবে না, বরং তাকেই কেউ আসিয়া বলুক। মনে মনে সে কল্পনার রং ফলায়। আচ্ছা, এমন হয় না মেয়ে পক্ষ কেউ আসিয়া তাকে বলে, হ কিশোর, এই কন্যা তোমারে দিলাম, লয়া গিয়া বিবাহ করো। খলার কাছে নদী স্রোতের একটা আড় পড়িয়াছে। বিকালে সেখানে জাল ফেলিতে যাইয়া কিশোর বলিল, আজ জাল লাগামু গিয়া খলার ঘাটে। খলার ঘাটে গিয়া কিশোর বাঁশের আগায় জাল জুড়িতেছে আর তৃষিতের দৃষ্টিতে ঘরগুলির দিকে তাকাইতেছে। তাহারই সমবয়সে একটি তরুণকে খলার ভিতর হইতে বাহির হইতে আসিয়া দেখা গেল। লোকটা কিশোরের নৌকার দিকেই আসিতেছে। তার এদিকে আসার কি হেতু থাকিতে পারে? কিশোর ভাবিয়া রোমাঞ্চিত হইল। এ বোধহয় তারই কোনো ভাই হইবে, আসিতেছে সম্বন্ধের কথা চালাইতে। এ না হইয়া যায় না। সত্যই লোকটা কিশোরের নিকট আসিয়া আত্মীয়তার ভঙ্গিতে কথা বলিল। আপনার আর দেশ নাকি সুদেশ দেখতে ইচ্ছে করে। কায়স্থ আছে, ব্রাহ্মণ আছে, শিক্ষিত লোক আছে, বড় ভালো দেশে থাকেন আপনারা। সময় নাই, এখনই জাল ফেলিতে হইবে। শিক্ষিত লোকের দেশে থাকার যে কি কষ্ট, আর এদের মতো দেশে থাকার যে কি সুখ, এ কথাগুলি অনেক যুক্তি প্রমাণ দিয়ে বুঝাইয়া দিবার সময় কিশোরের নাই। কিশোর কেবল শুনিয়া গেল। আপনার সাথে একখান কুটুম্বিতা করতে চাই। কিশোরের সকল শিরা উপশিরা একযোগে স্পন্দিত হইতে লাগিল। বলিল, আমরা গরিব মানুষ, আমরার সাথে কি আপনার আর কুটুম্বিতা মানায়? না, গরিব তো আমরাও, গরিবে গরিবেই কুটুম্বিতা মানায়। কি কন আপনি? এই কুটুম্বিতার জন্য কিশোর যে কতখানি ব্যাকুল, এই অনভিজ্ঞ ছেলেটাকে কিশোর সে কথা কি করে বুঝাবে?
না বলিয়া দিলেও সে কি নিজেই বুঝিয়া লইতে পারে না? কিশোরের মনের আকাশে রং ধরিল। জানিয়া শুনিয়াও কেবল পুলকের তাড়নায় জিজ্ঞাসা করিল, কি কুটুম্বিতা করতে চান? বন্ধুস্তি, আপনার আমার মধ্যে বন্ধুস্তি। কত দেশে ঘুরলাম, মনের মতো মানুষ পাইলাম না। আপনার দীক্ষা মনে হইল একদিনে পাইলাম। আচ্ছা, বন্ধুস্তি করলাম বেশ। মুখে মুখে বন্ধুত্ব না, বাদ্য বাজনা বাজাইয়া কাপড় গামছা বদল কইরা। বাদ্য বাজনা বাজাইয়া একটা আড়ম্বর করা যায় কি রকম কাজে, সে কেবল ওই মেয়েটাকে লইয়াই করা যায়। মিতালি করা মুখের কথাতেই হয়, ও কাজে কি বাদ্য বাজনা জমে না ভালো লাগে? কিশোর খুশির স্বর্গ হইতে মরুর বাড়িতে পড়িয়া বলিল, আমার সাথে না, সুবলের সাথে গিয়া আপনি বন্দোস্তি করেন। একদিন দুপুরের রোদ ঠেলিয়া বিলের পার দিয়া মোড়লকে ফিরিয়া আসিতে দেখা গেল। মোড়লের মুখের দিকে তাকানো যায় না, পর্বত প্রমাণ কাঠিন্য আসিয়া আশ্রয় করিয়াছে। ভয়ঙ্কর একটা কিছু যে হইতে যাইতেছে তাহাতে কাহারও দ্বিমত রহিল না। এইরূপ সময় একদিন মোড়লের বাড়িতে কিশোরের ডাক পড়িল। কিশোর ছিল অন্যরকম চিন্তায় বিভোর। সে রাত দিন কেবল ভাবিয়া চলিয়াছিল কোনো একটা অলৌকিক উপায় ওই মেয়েটির সহিত তাহার বিবাহের আয়োজন হইতে পারে কিনা। তাহা না হইলে কিশোরের বাঁচিয়া থাকিয়া লাভ কি? কে তাহার পক্ষ হইতে উহাদের কাছে কথাটা তুলিবে? মোড়লের কাছে খুলিয়া বলা যাইত, কিন্তু তার মনের যা অবস্থা। এমন সময় মোড়লের ডাকে কিশোর ভয় ভয় তাহার কাছে গিয়া দাঁড়াইল। মোড়লের কথা বলিবার সময় নাই, হাতের ইশারা করিয়া মুখে শুধু বলিল, আমার স্থিরাচারে ডাকছে। এখানে কাজ এত আগাইয়া রহিয়াছে, অথচ কিশোর ইহার কিছুই জানে না। সে মোড়ল গিন্নির পায়ের ধুলা লইয়া দাঁড়াইতেই গিন্নি তাহাকে একটা ঘরের ভিতরে লইয়া গেল। সেখানে নতুন একটা শাড়ি পরিয়া, পানের রসে ঠোঁট রাঙা করিয়া এবং গালে মুখে তেলের ছোপ লইয়া সেই মেয়েটা বারবার লাজে রাঙা হইয়া উঠিতেছে। মোড়ল গিন্নির হাতে দুইটি ফুলের মালা একটি কিশোরের হাতে তুলিয়া দিয়া বলিল, শাস্ত্রমতে বিয়া কইর দেশে গিয়া, অখন মালা বদল কইরা রাখো। মালা বদল হইয়া গেলে মোড়ল গিন্নি হঠাৎ ঘরের বাহির হইয়া শিকল তুলিয়া দিল। মেয়েটি ভয় পাইয়াছিল। দরজা বন্ধ, অন্ধকার ঘর, কারো মুখ কেউ দেখিতে পায় না। অবশেষে কিশোর তাহার ভয় দূর করিল। পরে মোড়ল গিন্নি শিকল খুলিয়া বন্দিকে মুক্তি করিয়া বাহির করিয়া দিল, আর বন্দিনীকে ভগ্নী স্নেহে স্নান করাইয়া রান্নাঘরে নিয়া গিয়া বসাইল। কিশোরকে বলিয়া দিল, দেখো জাল্লা, উতলা হইয়া পাখির মতো পাক বাড়াইও না, রইয়া সইয়া আগমন কইর। পরের দিন মেয়ের মা দেখিতে আসিল। মোড়ল গিন্নিকে বলিল, মালা বদল হইয়া গেছে তো? হইয়া গেছে। আর দেখা সাক্ষাৎ করাইও না মা, অমঙ্গল হয়। দেশে গিয়া আগে শাস্ত্র মতে বিয়া হোক। কপালের কি গর্দিস মা, জামাই পাইয়া মাইয়া আমার পর হইয়া গেল। আমার তো তাতে কোনো আনাহ্লাদ নাই। তখন ঘরের মানুষেরা নিয়ে কথা, সে মানুষে না জানি কি করে। সকল কথা শুনিয়া সুবল আনন্দে লাফাইয়া উঠিয়ে বলিল, দাদা, তো হইলে বাসন্তীরে তো তুমি ওখানেই পাইয়া গেলা, এখন দেশের বাসন্তীরে কার হাতে তুইলা দিবা কও? তোর হাতেই দিয়া দিলাম। সুবলের মনে একটা আশার রেশ গুনগুন করিয়া ওঠে। যে মেঘ একটু একটু করিয়া আকাশে দানা বাঁধিতেছিল, তাহাতেই কাল বৈশাখের ঝড়ের আকারে ফাটিয়া পড়িল। মোড়লের মোটে সময় নাই। এক ফাঁকে দুই এক কথায় জানাইয়া দিল, খলার পরবাসীদিগকে দুই একদিনের মধ্যেই খলা ভাঙিয়া যার যার দেশের দিকে পাড়ি দিতে হইবে। কিশোরকেও মোড়ল ভুলিল না। মেয়ের বাপের সামনে তাহাকে ডাকাইয়া নিয়া বলিল, কন্যা পাইয়াছ, দেশে নিয়া ধর্মসাক্ষী করিয়া বিবাহ করিও। সে তোমার জীবনের সাথী, ধর্মকর্মের সাথী, ইহলোক পরলোকের সাথী। তাকে কোনোদিন অযত্ন করিও না। আর কাল তোমার শুকনা মাছ বিক্রি হইয়া যাইবে। খলা ভাঙার দলের সাথে তুমিও দেশের দিকে নাও ভাসাইও। আমার সঙ্গে আর দেখা হইবে না। মোড়লের সত্যি সময় নাই। মোড়ল উঠিয়া পড়িল। মেয়ের বাপ সামনে বসিয়া আছে, রাগী মানুষ। তার কাছে কিশোর নিজেকে অপরাধী মনে করিতে লাগিল। বাপ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিল, নাম কি আপনার? শ্রীযুক্ত কিশোর চাঁদ মূল্য ব্রহ্মণ। পিতা শ্রীযুক্ত রাম কেশব মূল্য ব্রহ্মণ। নিবাস গোকর্ণঘাট, জেলা ত্রিপুরা। লোকটা এক টুকরো কাগজে টুকিয়া লইল। কিশোর নত হইয়া তাহার পায়ের ধুলা লইয়া দাঁড়াইয়া দেখে লোকটা খলার দিকে চলিয়া যাইতেছে। খলার ঘাটে সবগুলি নৌকা যাত্রার জন্য প্রস্তুত হইল।
ওপারে বাসুদেবপুরবাসীরা এরই মধ্যে লাঠি কাঁধে ফেলিয়া মালকোঁচা মারিয়া পথে নামিয়া পড়িয়াছে। এপারে খলার ঘাট হইতে তাহাদিগকে স্পষ্ট দেখা যাইতেছে। কিশোরের মনে হইতেছিল আকাশকোণের কোনো মেঘলোক হইতে একখণ্ড কালো মেঘ যেন ঝটিকার আভাস লইয়া দ্রুত ছুটিয়া আসিতেছে। অতদূর হইতে ইহাদিগকে কি ভীষণ আর কি কালো দেখাইতেছে। মোড়লকে ফেলিয়া যাইতে হইবে ভাবিয়া কিশোর মনে বড় কষ্ট পাইল। তাহার কেবল মনে হইতে লাগিল, এত লোকজন, এত টাকা পয়সা, কাজ কারবারের মধ্যে থাকিয়াও লোকটা কত অসহায়। আর মোড়লগিন্নি, সে আরো অসহায়, কিন্তু যাইতেই হইবে। মোড়লের কড়া হুকুম, গাঙের বিদেশি রায়তদের সে কিছুতেই বিপদে জড়াইবে না। আজ বিলের পারে প্রলয়কাণ্ড হইবে, তার আগে নৌকা বিদায়ের পালা। নৌকা বিদায় বড় মর্মস্পর্শী। নববধূকে নৌকায় তুলিয়া দিতে আসিয়া মোড়লগিন্নি কাঁদিয়া ফেলিল। তার চোখে জল দেখিয়া কিশোরেরও বুক ফাটিয়া কান্না হইতে চায়। বধূ পা ধুইয়া নমস্কার করিয়া নৌকায় উঠিলে দুইখানা নৌকা একসঙ্গে বাঁধন খুলিয়া দিল, একটি কিশোরের, অন্যটি মেয়ের বাপের। কতক্ষণ তাহারা পাশাপাশি চলিল। তারপর মেঘনার পশ্চিম পারের একটা শাখা নদীর মুখ লক্ষ্য করিয়া উহাদের নৌকার মুখ ঘুরাইল। উহাদের নৌকাখানা দূরে সরিয়া যাইতেছে। এখনো অনেক দূরে সরে যায় নাই। এখনো মানুষগুলিকে চেনা যায়। এখনো স্পষ্ট দেখা যাইতেছে ও নৌকায় একটি যৌবনোত্তীর্ণা নারী চোখে আঁচল চাপা দিয়া কাঁদিতেছে, এখন গলা ছাড়িয়া কাঁদিয়া উঠিয়াছে। আর ওই যে কঠিন হৃদয় পুরুষ মানুষটি, তারও কাঠিন্য গলিয়া জল হইয়া গিয়াছে। সে কাঁধের গামছা তুলিয়া নিয়া দুই চোখে চাপা দিয়াছে। তাহাদিগকে আর চেনা যায় না। কিশোরের নৌকায় একটি নারী হৃদয়ের সকল বাঁধ ভাঙিয়া কান্নার প্লাবন ছুটিয়াছে। সারা বেলা নৌকা বাহিয়া বিকাল পড়িলে তিলকের মাথায় এক সমস্যা আসিয়া ঢুকিল। খানিক ভাবিয়া নিয়া নিজে নিজেই সেই সমস্যার সমাধান করিয়া বলিল, ডাকাইতের মুল্লুক দিয়া নাও চালামু, তার মধ্যে আবার মাইয়া লোক। আমি কই, কিশোর, তুমি একখান কাম করো, পাটাতলের তলে বিছনা পাতো, কেউ যেমন না দেহে না জানে। কিশোর নৌকার তলায় কাঁথা বালিশ দিয়া বধূর প্রবাস জীবনের স্থায়ী শয্যা রচনা করিল। রাত্রি হইলে এক স্থানে নৌকা বাঁধিয়া রান্না খাওয়া সারিল, বউকে তুলিয়া খাওয়াইল, আবার সেইখানেই লুকাইয়া রাখিল। শুইবার সময় কিশোরের হাবভাব লক্ষ্য করিতে তিলক এক ধমক দিয়া বলিল, আমি বুড়া মাইনসে একখান কথা কইয়া তুই কিশোর, নাও এর ডরার ভিতরে নজর লাগায় না কিন্তু। লজ্জা পাইয়া কিশোর সুবলকে লইয়া এক বিছানায় শুইয়া পড়িল। পরের দিন আবার আঁধার থাকিতে নাও খুলিয়া দিল। তিলকের এমনই কড়া শাসন যে তাহাকে স্পর্শ করা তো দূরের কথা, তাহাকে চোখে দেখার পর্যন্ত উপায় নাই। খাওয়ানো শোয়ানোর ভার পড়িয়াছে সুবলের উপর। কিশোর নিজে নৌকার মালিক হইয়াও এ বিষয়ে তিলকের আইন মানিয়া লইতে বাধ্য হইল। নৌকার পাছায় কোড়া টানিতে টানিতে সুবল জিজ্ঞাসা করিল, ও দাদা, বউ তুমি মনের মতো পাইছো তো? কিশোর সলজ্জভাবে হাসিয়া বলিল, কি কইরা কই রে ভাই, ভালো কইরা দেখলাম না, জানলাম না। কোনদিন দেখছিলাম মনেও নাই, বিস্মরণ হইয়া গেছে। তখন আর তার চেহারার নমুনা মনেই পড়ে না। কেউ বদলাইয়া দিয়ে গেলেও চিনতে পারেন না। চৈত্র মাস গিয়াছে। গ্রীষ্মের বৈশাখেই এই নদীতে জল বাড়িতে থাকে আর উজানি স্রোত বহিতে শুরু করে। নদীর তীরে ধান ক্ষেত, পাট ক্ষেত, তার সরু আল অব্দি জল লুটাইয়া পড়িয়াছে। গুণের কাঠি হাতে লইয়া কিশোর লাফ দিয়া তীরে নামিল। কিশোর অমানুষিক শক্তিতে গুণ টানে আর নৌকা সাপের মতো সাঁতার দিয়া স্রোত ঠেলিয়া চলে। লম্বা গুণ অনেক দূরে থাকিয়া টানিতেছে। সুবল হাল ঠিক রাখিয়া তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছে। তাহাকে ছোট দেখাইতেছে। একটি জায়গা হইতে নদীর পাড় ডুবিতে আরম্ভ করিয়াছে। পাতা জল ভাঙিতে ভাঙিতে একসময় হাঁটু জলে গিয়া পড়িল। হাঁটু জল ক্রমে কোমর জলে গিয়া দাঁড়াইল। কোটির কাপড় ভিজাইয়া কিশোর কোমর জল ভাঙিয়াই গুণ টানিতেছে। সুবল চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিন্তু লক্ষ্য ছিল না। যখন লক্ষ্য হইল, সে হা হা করিয়া উঠিল, অ কিশোর দাদা, তুমি করতাছ কি? গুণ মারো, গুণ মারো, নাইল্লা ক্ষেত্রে এখন পানক সাপ থাকে, তুমি গুণ মাইরা নাও এও তো। কিশোর চৈতন্য পাইয়া গুণ মারিয়া নৌকায় উঠিল। সুবল তিরস্কার করিল, দাদা, তোমারে কি মধ্যে মধ্যে ভূতে আমল করে? সে কথার জবাব না দিয়া কিশোর বলিল, ভাই, আর কদিনের পথ সামনে আসে? ইখান থাইকা আগানগরের খাড়ি একদিনের পথ। আর একদিন একটানা নাও বাইতে পারলে ভৈরব সারিয়া নাও রাখুন গিয়া কলাপুরার খাড়িতে। সেইখান থাইকা তিতাসের মুখ আর এক দুপুরের পথ।
হিসাব মতো একদিনে আগানগরের খাড়ি পাওয়া গেল। সেখানে রাত কাটাইয়া নৌকা খোলা হইল, কিন্তু একদিনের স্থলে 2 দিন গত হইয়া যায়, ভৈরব বাজার আর দেখা দেয় না। সামনা হইতে হু হু করিয়া জোরালো বাতাস আসিতেছে, মেঘনার বুক জুড়িয়া ঢেউয়ের তোলপাড় চলিয়াছে। নৌকা এক হাত আগায় তো আরেক হাত পিছাইয়া যায়। 2টি প্রাণী গলুইয়ে বসিয়া দাঁড় টানিতেছে। বড় বড় ঢেউয়ের মুখে পড়িয়া নৌকা একবার শূন্যে উঠিতেছে, আবার ধপাস ধপাস আছড়াইয়া পড়িতেছে। গলুইয়ে দাঁড় হাতে প্রাণী 2টি এক একবার কোমর অব্দি ডুবাইয়া যাইতেছে। ঝলকে ঝলকে নৌকায় জল উঠিতেছে। মাঝে মাঝে দাঁত টানা বন্ধ করিয়া কিশোর সে জল সেঁচিতে করিয়া সেঁচিয়া ফেলিতেছে। নাওয়ের পাছায় সুবল বাতাসের ঝাপটায় আর জলের ছাঁটে ভেজা কাকের মতো হইয়া গিয়াছে। তবু এক একবার গায়ের সবটুকু জোর নিংড়াইয়া লইয়া চাপ দিতেছে। দম দেওয়া কলের মতো নৌকাটা সে চাপে একটু আগাইয়া গিয়াই দম ভাঙা হইয়া পিছনে সরিয়া আসিতেছে। তিলকের মুখে কথা নাই। কিশোর স্খলিত স্বরে বলিল, ভাইরে সুবল, আর বুঝি দেশে যাওয়া হইল না। শুনিয়া ব্যথিত সুবল আরো জোর খাটাইল, একেবারে ভাঙিয়া পড়িতে চাহিল। রাঁধা খাওয়ার সময় নাই, বিশ্রামের অবসর নাই, এক ছিলিম তামাক খাওয়ারও অবকাশ নাই। কোথাও নৌকা বাঁধিয়া বিশ্রাম নিবে তারও উপায় নাই। নদীর 2 দিকে চাহিলে বুক শুকাইয়া যায়, কেবল জল, কোথাও এতটুকু তীর নাই, অবলম্বন নাই, অথই অপার জল, নির্ভরসায় বুক শুকাইয়া যায়। একটি খালের মুখও চোখে পড়িতেছে না। এই দুর্যোগের বিরুদ্ধে ঝাড়া 3 দিন লড়াই চলিল। শেষে তারা ঝিমাইয়া পড়ার আগে দুর্যোগ নিজেই ঝিমাইয়া পড়িল। যে বাতাস দৈত্যের নাসিকা গর্জনের মতো বহিতেছিল, তাহা এখন প্রজাপতির পাখার হাওয়ার মতো কোমল হইয়া গেল। মেঘনার বুকের আলোড়ন থামিয়া একেবারে স্তব্ধ হইয়া গেল। এই তো ভৈরবের বন্দর। এখানে আসিয়া মনে হইল বাড়ির কাছেই আসিয়াছি। স্রোতের আড় পাইয়া নৌকা অল্প মেহনতেই হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে। ভৈরব বন্দরের মালোপাড়া দেখিতে দেখিতে অনেক পিছনে পড়িয়া গেল। তাহাদিগকে সম্মুখে আগাইবার নেশাতে পাইয়াছে। এই কলাপুরার খাড়ি নৌকা বাঁধিবার চমৎকার জায়গা, কিন্তু আকাশের কোণে আরো একটু বেলা রহিয়াছে। কিশোর বলিল, চলুক নাও, রাখুন গিয়া একেবারে নয়াগাঙের খাড়িতে, যত আগাইতে পারো আগাও। সূর্য ডুবিবার আগেই নয়াগাং দেখা দিল। এখানে নয়াগাঙের এক দুরন্ত ইতিহাস মনে পড়ে। মেঘনা সরল হইয়া চলিতে চলিতে এইখানটায় একটু কোমর বাঁকাইয়াছিল। পশ্চিম পারে ছিল একটা খালের মুখ, বর্ষার জলে ভরিয়া উঠিত আর সুদিনে শুকাইয়া ঠনঠনে হইয়া যাইত। কখনো কখনো সামান্য একটু জল থাকিলে তাহাতে বৈকুণ্ঠপুর আর তাতারকান্দি গায়ের ছেলেরা গামছায় ছাঁকিয়া পুঁটি মাছ ধরিত। সেই খালেরই মুখ। একদিন সে মুখে ফুলচন্দন পড়িল। কি করিয়া মেঘনার এইখানটাতে একটা স্রোতের বড় আবর্তের সৃষ্টি হইল, আর খালের মুখে ধরিল সর্বনাশা ভাঙন। ভাঙিয়া চুরিয়া মুচড়াইয়া দুমড়াইয়া মেঘরার অকৃপণ জলরাশি আছড়াইয়া পড়িতে লাগিল খালের 2 দিকের পারে। তাতেও ধরিল ভাঙন। হু হু করিয়া ছুটিয়া চলিল স্রোত। সাঁই সাঁই করিয়া ফুটিল আবর্ত। হিস হিস করিয়া জাগিল উচ্ছ্বাস। হুস হুস করিয়া পড়িতে লাগিল মাটির ধস। মাটি, ক্ষেত, প্রান্তর ভাঙিয়া ছোট বড় পল্লী নিশ্চিন্ন করিয়া, রাশি রাশি গাছপালা ছিন্ন বিচ্ছিন্ন করিয়া সে জলধারা দিনের পর দিন উদ্দাম গতিতে ছুটাইয়া চলিল। কার সাধ্য তার গতিরোধ করে? দুর্বার দুর্মদ প্রলয়ঙ্করে গতি। চাষিরা প্রমাদ গনিয়া অকালে ফসল কাটিয়া ঠাঁই করিয়া দিল। পল্লীবাসীরা সন্ত্রাসে বিমূঢ় হইয়া তৈজসপত্র বাঁধিয়া ছাঁদিয়া গরু বাছুর হাঁকাইয়া লইয়া অনেক পশ্চিমে গিয়া ডেরা বাঁধিল। কালক্রমে অনেক কিছু হইয়া গেল। যে ছিল একদা একটা খাল, সে এখন স্বয়ং মেঘনা হইতেও অনেক প্রশস্তা, অনেক বেগবতী, ততোধিক ভয়ঙ্করী হইয়া উঠিয়াছে। সবিস্তারে এই কাহিনী বর্ণনা করিতে করিতে তিলকের চোখ 2টি উজ্জ্বল হইয়া উঠিল। কথা কিছু নতুন নয়, তাঁদের গাঁয়ের মালোরা অনেকেই এখানে মাছ ধরিতে আসে, আর নয়াগাঙের নয়া স্রোতে মাছও ধরা পড়ে অনেক। কিশোর সুবলেরাও নয়াগাঙের এই কালান্তক দিগন্ত বিসারী মোহনাটি কয়েকবার দেখিয়াছে, কাহিনীটিও শুনিয়াছে। তবু তিলক তাহা আবেগপূর্ণ ভাষা দিয়া বিস্তারিতভাবে বর্ণনা করিল। ইহাই জেলেদের রোমান্স। নদীর রহস্য তারা শুনিয়াও আনন্দ পায়, শুনাইয়াও আনন্দ পায়। আর শ্রোতা যদি ইতিপূর্বে না শুনিয়া থাকে, অধিকন্তু শ্রোতা যদি বক্তার কাছে নতুন মানুষ কেউ হয়, তাহা হইলে বক্তার বলার উদ্দীপনা বাঁধ মানে না।
পাটাতনের তলার মানুষটির সম্পর্কে তিলক খুবই সজাগ। নয়াগাঙের এই রহস্যময় কাহিনী সে নিশ্চয়ই কান পাতিয়া শুনিতেছে। পরিশেষে তিলক বলিল, এত কাণ্ড করিয়াও শেষে নয়াগাং কিনা মূল মেঘনাতেই গিয়া পড়িয়াছে। মোহনাটি সত্যি ভয়ঙ্কর। এপার হইতে ওপারের কুল কিনারা চোখে ঠাহর করা যায় না। হু হু করিয়া চলিতে চলিতে একটা স্রোত আরেকটা স্রোতের আবর্তের সৃষ্টি করিয়াছে। দুই ধারের স্রোত মুখোমুখি হইয়া যে ঝাপটা খাইতেছে, তাহাতে প্রচন্ড শব্দ করিয়া জল অনেক উপরে উঠিয়া ভাঙিয়া পড়িতেছে। এক টানা একটা শোঁ শোঁ শব্দ দূর হইতেই কানে ভাসিয়া আসিতেছে। এই ভয়ঙ্করের এক পাশে খাঁড়িটি বড় সুন্দর, বড় নিরাপদ স্থান। খালের মতো একটা সরু মুখ দিয়া ঢুকিয়া অল্প একটু গেলেই এক প্রশস্ত জলাশয়ের বুক পাওয়া যায়। শান্তশিষ্ট জলাশয়, প্রচন্ড বাতাসেও বড় ঢেউ উঠে না। তারা ভিতরে ঢুকিয়া দেখে সেখানে অনেক নৌকার সমারোহ। তার বেশিরভাগ ধান ব্যাপারী, কাঁঠাল ব্যাপারী, পাতিল ব্যাপারীর নৌকো। সকলেই এখানে এক রাতের জন্য আশ্রয় নিয়াছে, ভোর হইলে চলিয়া যাইবে। তারাও শ্রান্ত ক্লান্ত, খাইয়া দাইয়াই শুইবে। কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের এই নদী বিহারীদের কতগুলি নিজস্ব সম্পদ আছে, অমনিতেই তারা শুইয়া পড়ে না। ওইগুলিকে বুক দিয়া ভোগ করিয়া নিয়া তবে নিদ্রার কোলে আশ্রয় নেয়। কোন নৌকায় মুর্শিদা বাউল গান গাইতেছে, এলাহির দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, শিল পাথর ভাসিয়া গেল শুকনায় ডুবলো ভেলা, জলের আসন জলের বসন দেখ্য সারাসারি, বালু সরে নাও ঠেকাইয়া পলাইল ব্যাপারী। কোন নৌকায় হইতেছে 12 মাসি, এহি তো আষাঢ় মাসে বরিশা গম্ভীর, আজ রাত্রি হবে চুরি লীলার মন্দির। কোন নৌকায় টিমটিমে কেরোসিনের আলোর কাছে আগাইয়া জরাজীর্ণ একখানা পুঁথি সুর করিয়া পড়িতেছে, হাসমক রাজার দেশে রে উত্তরিল শেষে রে। কোন নৌকায় কেচ্ছা হইতেছে, কথার ফাঁকে ফাঁকে গান ভাসিয়া আসিতেছে, আর দিন উঠে রে চন্দ্র পূবে আর পশ্চিমে, আজকা উঠে রে চন্দ্র সানের বান্ধান ঘাটে। স্বচ্ছ আকাশের উজ্জ্বল চাঁদ মাথার উপর অব্দি পাড়ি দিয়াছে। সাদা ছেঁড়া মেঘ তাহাকে ধরিবার জন্য ছুটাছুটি করিতেছে, কিন্তু নাগাল পাইতেছে না। দেখিতে দেখিতে কিশোরদের চোখে ঘুম আসিয়া পড়িল। পা টিপিয়া টিপিয়া চলার শব্দ আর চাপা গলার ফিসফাস কথা বলার আওয়াজ প্রথমে তিলকের মনোযোগ আকৃষ্ট করিল। না, কিশোরটা বেহায়ার হদ্দ, তাকে নিয়ে আর পারা যাইবে না। বিরক্ত হইয়া তিলক পাশ ফিরিয়া শুইতেছিল। এমন সময় পায়ে জোরে একটা টান পড়ায় তার তন্দ্রা পাতলা হইতে হইতে একেবারে ভাঙিয়া গেল। পুরা সম্বিত পাইয়া দেখে ছইয়ের ভিতর শুইয়াছিল। তারা তিনজনেই এখন ছইয়ের বাইরে, আর তিনজনেরই পা নৌকার গুড়ার সঙ্গে দড়ি দিয়া বাঁধা। নৌকা আর সেই খাড়ির ভিতরে নাই। হু হু করিয়া ছুটিয়া চলিতেছে নয়াগাঙের সেই সর্বনাশা মোহনার দিকে। তিলক চিৎকার করিয়া উঠিল, ও কিশোর, আর কত ঘুমাইবা? চাইয়া দেখো, সর্বনাশ হইয়া গেছে। এক ঝটকায় পায়ের বাঁধন ছিঁড়িয়া কিশোর এক নিঃশ্বাসে ছইয়ের ভিতর গিয়া পাটাতন খুলিল। সে নাই। তিলক, সে নাই আমার, হাওড়ে ডাকাতি হয়ে গেছে। একটা হাত বাক্সে বেসাতের মুনাফা 200 টাকা ছিল। তালাশ করিতে গিয়া তিলক দেখিতে পাইল না, বাক্স শুদ্ধা তাহাও লইয়া গিয়াছে। হায়, কি হইল রে বলিয়া কিশোর পাগলের মতো গলা ফাটাইয়া এক চিৎকার দিল। চারিপাশের জলোচ্ছ্বাসের উপর দিয়া চিৎকার ধ্বনি ধীরে ধীরে ডুবিয়া গেল, কোনো প্রতিধ্বনিও আসিল না। এদিকে মাঝমোহনার জলের উচ্ছ্বাস ধ্বনি ক্রমেই নিকটবর্তী হইতেছে। নৌকাটা চুম্বকের মতো আকৃষ্ট হইয়া সেই দিক লক্ষ্য করিয়া চলিয়াছে, আর আকাশে তখন অজস্র জ্যোৎস্না। তিলক সচেতন হইয়া বলিল, শুভলা, পাশায় গিয়া হালের কোড়ায় হাত দে। প্রবল ভাবে আপত্তি জানাইয়া কিশোর বলিল, না না তিলক, নাও আর ফিরাইও না, যার দিকে রোখ করছে তার দিকেই যাউক। সুবল ও তিলকের আপ্রাণ চেষ্টায় নৌকাখানা কোনো মতে আসন্ন ধ্বংসের হাত হইতে রক্ষা পাইল। রাত্রির বিভ্রান্তিতে কুল কিনারা দেখা যাইতেছিল না, তাহাও শেষে পাওয়া গেল। রাতটা বিশ্রী রকমের দীর্ঘ, ফুরাইতেছিল না। অবশেষে তাহাও ফুরাইয়া সকাল হইল, কিন্তু রাতের ঝড়ে পাখির সেই যে ডানা ভাঙিল, সে ডানা আর জোড়া লাগিল না। কিশোর দাঁড়ে গিয়া বসিয়াছিল,
বারবার হাত হইতে দাঁড় খসিয়া পড়িতেছে দেখিয়া তিলকের দয়া হইল। যাও কিশোর, দাঁড় তুইলা ছইয়ার তলায় যাও। কিশোর ছইয়ের ভিতর আসিয়া পাটাতনের উপরে বসিল। পাটাতনের নিচেই সে ছিল। এখন সে কোথায়? সুবলের হাতে হালের বৈঠাও নিস্তেজ হইয়া আসিল। কেবল তিলকের বৃদ্ধ হাতের দাঁড় টানাকে সম্বল করিয়া নৌকা মন্থর গতিতে আগাইতে লাগিল। এখানে তিতাসের মোহনা। মোহনার সঙ্গে সম্পর্ক চুকিয়া এখন ইহারই মুখ দিয়া প্রবেশ করিতে হইবে। যাইবার সময় মুখটা আরো সংকীর্ণ ছিল, এখন বর্ষার জলে সে মুখ অনেক বড় হইয়া গিয়াছে। তিতাসের মুখের ভিতর ঢুকিয়া খানিক আগাইবার পর সুবল দুত্তরি বলিয়া দাঁড় তুলিয়া ফেলিল। বাঁশের খুঁটিটা এক টানে তুলিয়া মাটিতে ঠেকাইয়া কয়েকটা পাড় দিল। তারপর তার সঙ্গে নৌকার দড়ি বাঁধিয়া ছইয়ের ভিতর ঢুকিয়া শুইয়া পড়িল। আরো একটু বেলা বাকি ছিল, আরো একটু আগানো যাইত, কিন্তু তিলক মুখ খুলিয়া একথা বলিতে সাহস পাইল না। আবার রাত আসিল, রাত গভীর হইল এবং একসময় ফুরাইয়াও গেল। পূর্ব দিকের আকাশ খোলসা হইয়া আসিতেছে। কিশোর কি ভাবিয়া উঠিল। মাঝ নৌকায় দাঁড়াইয়া সেদিকে কতক্ষণ তাকাইয়া রহিল। তারপর গলুইয়ে গিয়া হাত বাড়াইয়া জল স্পর্শ করিল। হাত জলে লাগে নাই, কিসে যেন লাগিয়াছে, কিন্তু বড় নরম, আর কি ভীষণ ঠান্ডা। ঘাড় বাড়াইয়া চাহিয়া দেখিল স্পষ্ট দেখা যাইতেছে। দেখিয়া খুব জোরে কিশোর একটা চিৎকার দিল। একটা নারী দেহ ভাসিয়া রহিয়াছে, কোমর হইতে পা অব্দি একেবারে খাড়া জলের নিচে। বুকটা চিতাইয়া ভাসিয়া উঠিয়াছে, গলা টান টান হইয়া মাথা পিছন দিকে ঢলিয়া রহিয়াছে। লম্বা চুলগুলিকে লইয়া তিতাসের মৃদু স্রোত টানাটানি করিতেছে। ও তিলক, দেখা যাও। চোখ কচলাইয়া তিলক বলিল, কি কিশোর? তারে পাওয়া গেছে। তিলক উঠিয়া আসিয়া মরাটাকে দেখিয়া রাম রাম বলিতে বলিতে সুবলকে ডাকিয়া তুলিল। তারপর কাল বিলম্ব না করিয়া নৌকা ছাড়িয়া দিল। কিশোর ছইয়ের ভিতরে চুপ করিয়া বসিয়াছিল। দাঁড় টানিতে টানিতে ক্লান্ত হইয়া তিলক ছইয়ের ভিতরে আসিয়া বসিল। আগে লক্ষ্য করে নাই। মালসার আগুনে টিকা ডুবাইয়া তামাকের চোঙাটা কোথায় কিশোরকে জিজ্ঞাসা করিয়া যখন কোনো সাড়া পাইল না, তখন লক্ষ্য করিল কিশোরের চোখ দুইটি অস্বাভাবিক রকমের বড় আর জবা ফুলের মতো লাল হইয়া গিয়াছে। মুখে ফুটিয়া উঠিয়াছে এক ভীষণ দানবীয় ভাব। মাঝে মাঝে ডাইনে বাঁয়ে উপর নিচে চোখ ঘুরাইতেছে। আঁতকাইয়া উঠিয়া তিলক চিৎকার দিল, অশুভলা দেখা যা, কিশোর পাগল হইয়া গেছে। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নাম, প্রথম পর্বের দ্বিতীয় খণ্ড, প্রবাস খণ্ড। কিশোরের বিবাহ এবং দুর্ঘটনায় সদ্যবিবাহিত স্ত্রীকে হারানোর মর্মান্তিক ঘটনা দিয়ে শেষ হচ্ছে এই খণ্ড এবং উপন্যাসের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নয়া বসত শুরু হবে আমাদের পরবর্তী পর্বে যথাসময়। কেমন লাগছে তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে থাকুন, আর সেই সঙ্গে একটু লাইক শেয়ারের যথাবিহিত এবং স্বনির্বন্ধ অনুরোধ। নিয়মিত আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে। গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী পর্ব নিয়ে চলে আসছি খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন সবাই। পড়ায়, শোনায়, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায় থাকুন। আজ তাহলে আসি।